পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল এখানে উপস্থিত আছেন। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সংগ্রামী নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা জেপির জামাল হায়দার সহ ব্যক্তিবৃন্দ, বন্ধুগণ এবং গণমাধ্যমের বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আমরা সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে গত কমাস আগেও নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে কিছুটা কালো মেঘ দেখছিলাম, আমরা দেখছি একে একে মেঘ জমছিল, কিন্তু মেঘটা এখন কিছুটা কাটতে শুরু করেছে। শরৎকালে এমনিও নাকি শরৎকাল পেরিয়ে আমরা এখন হেমন্তে আসছি, তো আকাশে মোটামুটি মেঘের আনাগোনা থাকলেও আমার ধারণা মেঘ অল্প অল্প করে কাটতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা জানি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ ছিল জুলাই সমঝোতা সনদ স্বাক্ষর করা। আমরা গত 17 তারিখে আমরা জুলাই সমঝোতা সনদ স্বাক্ষর করেছি। আজকে বা 2 দিনের মধ্যে বর্তমান কমিশনের দিক থেকে সরকারের কাছে তারা সনদের কপি সহ তারা সুপারিশ পাঠাবেন এ ব্যাপারে বাস্তবায়নের ব্যাপারে একটা প্রক্রিয়াগত উদ্যোগ নেবার জন্য। আমরা সেদিক থেকে মনে করি বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা মত দিয়েছি ফেব্রুয়ারির প্রথম ভাগে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের দিনই গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এবং আমরা মনে করি জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়াটা হচ্ছে উত্তম, এটাই হওয়াটা বাঞ্ছনীয়। তাতে আমার সময়ের অপচয় হয় না। আমার একটা বিশাল, আমি শুনেছি 2.5 থেকে 3 হাজার কোটি টাকা নাকি বাড়তি খরচ হবে, এই টাকাটা এটাকে আমরা বাঁচাতে পারি এবং বিশালভাবে ল এনফোর্সিং এজেন্সির একটা বড় ডিপ্লয়মেন্টের প্রশ্ন থাকে। জাতীয় নির্বাচন কেন্দ্র করে একটা অল্প সময়ে দুটো নির্বাচনের কোনো প্রশ্ন, কোনো অবকাশ, কোনো সুযোগ নাই। সুতরাং সেদিক যেহেতু আমরা সবাই আমাদের 31 দফা, পরবর্তীকালে যুগপৎ আন্দোলন, হাসিনার পালিয়ে যাওয়া, গত 14 মাসের আমাদের রাজনৈতিক তৎপরতা, জুলাই সনদ, ফলে এটা আমরা মনে করি এরপরে গণভোটের ব্যাপারেও যেহেতু দলগুলো আমরা একমত হয়েছি, সুতরাং এরপরে এটা নিয়ে আমি মনে করি দড়িয়ে টানাটানি আর বেশি সুযোগ নেন। আরেকটা বিপদ হচ্ছে যারা আগে গণভোটটা চান, সেই গণভোটে অনেকগুলো বিপদ, যেটা আমরা বললাম সংকটটা বাড়বে। আর কোনো কারণে 10-15-20% যদি গণভোটে যদি ভোটটা পড়ে, তাহলে ব্যাপারটা কি এভাবে হাজির হবে যে 80% মানুষ গণভোটটা প্রত্যাখ্যান করবে, 80-85% মানুষ ভোট দিতে যায়নি, জুলাই সনদের সপক্ষে তারা অবস্থান গ্রহণ করেন। এটা অভ্যুত্থানকারী রাজনৈতিক দল, জনগণ, এটা আমাদের জন্য বড় একটা রাজনৈতিক পরাজয় হবে। পলিটিক্যাল মোরাল বড় একটা ডিফিটের জায়গাটা এটা হয়ে আসতে পারে। ফলে এটা নিয়ে আমাদের জুলাই অভ্যুত্থান, একই সাথে আমাদের গত 14 মাসের যে অভিযাত্রা জুলাই সনদ, যার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি, সেটাও কিন্তু হোঁচট খেয়ে পড়তে পারে। আমি আশা করি, সুতরাং এটা কোনো যুক্তিযুক্ত কোনো কথা না। সরকার কি করবে? বিপুল অধিকাংশ দল আমরা যে মতামতটা দিয়েছি সেটাকে তারা বিবেচনার মধ্যে রেখে আদেশ আকারে হোক কি প্রজ্ঞাপনের আকারে হোক, তারা নির্বাচন কমিশনকে বলবেন, যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করেছে, যেহেতু রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে একমত হয়েছে, সুতরাং নির্বাচন কমিশনকে তারা বলতে পারেন যে আপনারা দ্রুত জাতীয় নির্বাচনের দিন আপনারা গণভোটের আয়োজন করুন। এবং আমি মনে করি যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, আপনার কারো মনে যদি কোনো দুরভিসন্ধি না থাকে, তাহলে আগে গণভোট অনুষ্ঠানে কোনো প্রশ্ন, কোনো সুযোগটা নেই। আর এটা যদি করতে চাইলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ বিশ্বাসটা বাড়বে, অবিশ্বাস, বিভক্তি, বিভাজন এটা কিন্তু বাড়বে। আমি আশা করি সরকার রাজনৈতিক দল, জনগণের আকাঙ্ক্ষাকে তারা বিবেচনার মধ্যে নেবেন এবং তারা একটা কার্যকরী, তারা একটা প্রজ্ঞা
দূরদর্শিতা নেয় এ ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। 2 নম্বর প্রশ্ন এসছে সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে বিএনপির প্রতিনিধি দল যার সাথে খসরু ভাই ছিলেন তারা সাক্ষাৎ করেছেন সরকার প্রধানের সাথে। এরপরে দেখলাম পরের দিন জামাত এনসিপি তারাও সাক্ষাৎ করেছেন এবং তারা সরকারের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করেছেন। এই প্রশ্ন আমি নিজে গণতন্ত্র মঞ্চ কয়েক মাস ধরে এই প্রশ্ন আমরা উত্থাপন করে এসেছি। চরিত্রের দিক থেকে সরকার হচ্ছে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, বিশেষ কোনো এজেন্ডার পক্ষে ঝুঁকে পড়া, হেলে পড়া বা কারো পক্ষে পরোক্ষভাবে কাজ করা এই সরকারের কাজ নয়। সুতরাং এই সরকারকে বাস্তবে এখন তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য নিয়ে সরকারকে কাজ করতে হবে এবং যে সমস্ত নীতি কৌশলের কারণে সরকার বিতর্কিত হচ্ছেন তাদের উচিত হবে সেসব নীতি কৌশল থেকে সরকারকে প্রত্যাহার করা। কারণ এগুলো তাদের এখন কাজ না। নির্বাচিত সরকার পার্লামেন্টে যারা আসবেন, সরকার গঠন করবে, তারা প্রয়োজন বোধে আমার বন্দর সহ অন্যান্য আমার নিরাপত্তার ইস্যু অনেকগুলো প্রশ্ন আছে, এসব ব্যাপারে তারা সিদ্ধান্তটা তারা গ্রহণ করবেন। 2 হচ্ছে যে সমস্ত কারণে সরকার বিতর্কিত, যেসব উপদেষ্টাদের অনেক আগেই মান সম্মান নিয়ে যাদের আসলে চলে যাওয়াটা দরকার ছিল। ক্ষমতার কি এমন মধু, কি এমন জাদু মানুষ দেখতে চায় না, তারপরে যেন একটা জবরদস্তি করে তারপরে তারা কিন্তু ক্ষমতায় তারা কিন্তু আছেন। তাদের কেবল তারা সংকটে পড়ছেন না, সরকার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়ছেন। সরকার যারা সমালোচিত হচ্ছেন এবং সরকারের জনবিচ্ছিন্নতা আরো প্রবলতর হচ্ছে। সরকারের উচিত হবে দ্রুত যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হচ্ছেন, প্রশ্নবিদ্ধ হচ্ছেন, যাদের ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে, বিএনপি কিছু ব্যক্তির ব্যাপারে তারা পরামর্শ দিয়েছেন, জামাত এনসিপিও বলেছেন। আমি মনে করি এগুলোর মধ্যে সাধারণ কিছু সত্যতা আছে, এটা মানুষের ধারণা উচিত হবে। সুতরাং অবিলম্বে তাদের এই সমস্ত বিতর্কিত উপদেষ্টাদের ব্যক্তিবর্গদের সরিয়ে দেওয়া আর নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ করতে হয়। কারণ ইলেকশনটা করেন মাঠ লেভেলে যে এসপি সাহেব, ডিসি সাহেব, থানার দারোগা, স্থানীয় পর্যায়ে বিএলওরা এবং তারা করেন। সুতরাং সরকারের দিক থেকে কোনো রাজনৈতিক পক্ষপাতমূলক কোনো ভূমিকা আমরা কিন্তু দেখতে চাইব না। আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সে কথাটা হচ্ছে যেটা আমরা দেখছি যে 14 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত সরকার কিন্তু তার এই নিরপেক্ষতার পরীক্ষা সরকার কিন্তু পাশ করতে পারেনি। আমরা অনেক চেষ্টা করছি সরকারকে কোনোভাবে পাশ করিয়ে দেওয়ার জন্য। কেউ নিজে যদি পাশ করতে না চায় তাহলে একটু অন্য কেউ কি তাকে কি পাশ করে দেওয়ার ক্ষমতা রাখে? তাকে তো ক্ষমতা রাখে না। তাহলে কি হলে যে সরকার পাশ করতে পারছে না, তো সুতরাং আমরা চাই সরকারকে, যেহেতু এখন বাকি যে প্রশ্নগুলো বিচারটা ক্রমে দৃশ্যমান হচ্ছে, নিশ্চয়ই বিচারের অগ্রগতিটা ঘটবে, এটা সবাই দেখতে চায়। সংস্কার কেন্দ্র করে যে আলোচনা, এটা এখন চূড়ান্ত পর্যায়ে উন্নীত হচ্ছে। আর কোনো প্রশ্ন নেই, আর কোনো নির্বাচনের সামনে আর কোনো ছুতা, আর কোনো অজুহাত, আর কোনো কারণে এটাকে রাজপথে আনার কোনো সুযোগ নেই। আর যে সকল প্রশ্ন ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলাপ আলোচনা করে আমরা মীমাংসা করে এসেছি, পিয়ারের প্রশ্ন বলেন বা অন্যান্য প্রশ্নগুলো বলেন, যেগুলো মাঠ দখল করে যেসব প্রশ্ন মীমাংসা করা যাবে, এগুলো আমরা আলোচনা করেছি। পরবর্তী পার্লামেন্টে আলোচনা করি। কেউ যদি পিয়ার করতে চান, হ্যাঁ আমরা বলেছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাবলুদের জনশক্তি পার্টি, আমরা গণতন্ত্র মঞ্চ, আমরা উচ্চতর পক্ষে আমরা পিয়ারের কথা বলেছি। কিন্তু সেটা তো আগামী পার্লামেন্টের ব্যাপার। তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পান পিয়ারের পক্ষে দলগুলো, তারা আলোচনা করতে পারে, সেখানে হতে পারে উচ্চ পক্ষে পিয়ারের পদ্ধতিতে। না, নিম্ন কক্ষে তো পিয়ারের কোনো আলোচনাই নেই। যারা আলোচনা উত্থাপন করেছেন খুব ভুলভাবে তারা উত্থাপন করছেন, মানুষকে এক ধরনের বিভ্রান্তি তৈরি করছেন। এমনকি ঐক্যমত্য কমিশনের এজেন্ডার ভেতরেও জাতীয় পার্লামেন্টে পিয়ারের কোনো আলোচনাই নেই। কিন্তু আলোচনাটা যেভাবে হাজির করা হচ্ছে, যেন মানুষ যেন সেখানে যেন আলোচনা পেয়েছে এবং মানুষকে বিভ্রান্তি
একটা তৈরি করা হয়েছে। আমি মনে করি পার্লামেন্ট ইলেকশনের পরে আর নতুন পার্লামেন্ট গঠন হওয়ার পরে পার্লামেন্টের কম্পোজিশন দেখে বিএনপি হয়তো তার পজিশন তারা রাখতেও পারেন, আবার হয়তো তারা পরিবর্তনও করতে পারেন। সেটা পরবর্তীকালে রাজনৈতিক চিন্তা বা বিবেচনা প্রশ্ন আছে। কিন্তু এগুলোকে অজুহাত হিসাবে ধরে যেগুলো আমরা সমাধান করে এসেছি, আপনি সেগুলো মাঠ দখলের মধ্য দিয়ে এই রাজনৈতিক বিষয়গুলোকে এখন আর ফয়সলা করা যাবে না। কারণ আপনি এটা করতে চাইবেন, তারপরে পাল্টা ভাবে যদি অন্যরা যদি আবার সেই প্রতিযোগিতায় নামে, তাহলে তো হাসিনা জমানার মতন রাজপথ দখলের আবার প্রতিযোগিতা পর্যবেসিত হবে। আমরা নিশ্চয়ই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে আমরা আলাপ আলোচনা করে মীমাংসা করতে চাই, তাকে আমরা সমাধান করতে চাই এবং সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু প্রতিযোগিতা বিতর্ককে মাঠ দখলের কোন সহিংস তৎপরতায় মেহরবানি করে কেউ কিন্তু নিয়ে যাবেন না। কারণ এটা যদি হয়, এটা যদি চলে, তাহলে পুরনো ফ্যাসিবাদে নতুন করে কিন্তু জমি কিন্তু তৈরি করতে পারে। অনেকে দেখতে চায় অভ্যুত্থানের অংশীজনরা আমরা বিরোধে জড়িয়ে পড়ি, বিবাদে জড়িয়ে পড়ি, পারলে আমরা মারামারি করি। আমরা সুতরাং এই ফাঁদে আমি আশা করি কেউ কিন্তু পা দেবেন না। আমি কি সত্য কথা বলছি? এগুলো কি ন্যায্য কথা? এগুলো আপনারা সমর্থন করেন? এগুলো মানে এটা শুধু আপনাদের কথা না, সমগ্র জনগণের চাওয়াটা, বক্তব্যটা এই জায়গা থেকে শেষ করব আমি যে কথাটা বলে যে আজকে আমাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা সত্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত আশানুরূপ জায়গায় আসতে পারেনি। কিন্তু সেখানে আমি মনে করি সরকারের রাজনৈতিক ইচ্ছাটা, তার পলিটিক্যাল উইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার পুলিশ, আমার ল এনফোর্সিং এজেন্সি, আমার বেসামরিক প্রশাসন সবাইকে আজকে পেশাগত দায়িত্বের মধ্যে যুক্ত করা দরকার। সরকারের যদি কোনো রাজনৈতিক এজেন্ডা না থাকে, যেটা তাদের থাকবার কথা না, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসনকে তাদেরকে পেশাগত দায়িত্বের মধ্যে না আনার কোনো প্রশ্ন নেই। আমি মনে করি নির্বাচন একটা যৌথ অর্কেস্ট্রার মতো। সরকার উচিত হবে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, ভোটার বা জনগণ সবাইকে আস্থার মধ্যে নিয়ে তারপরে নির্বাচনের ব্যাপারে একটা উদ্যোগটা নেওয়া। নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা আরপিও যেগুলো করছেন, রাজনৈতিক দল জানলই না, যারা প্রধান স্টেক হোল্ডার, আমাদের সঙ্গে আপনারা আলোচনাই করলেন না। হ্যাঁ, আমাদের সঙ্গে দলগতভাবে দেখা পেয়েছে, কিন্তু দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো পরিচয় পর্যন্ত পায়নি। আইন মন্ত্রণালয়ের ভেটিং এ পাঠানোর আগে আপনাদের উচিত ছিল আমাদের সঙ্গে বসা, আলাপ আলোচনা করা, পরামর্শ করা। এখন আপনারা খুব দ্রুত, আমি বলবো অবিলম্বে, নির্বাচন কমিশনের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেন। আপনারা শুনেছি খরচ নাকি আপনারা নাকি জামানতের টাকা নাকি বাড়িয়ে তুলতে চান, সর্বোচ্চ ব্যয় সীমা নাকি আপনাদেরকে ডাবল করতে চান। বলছি এই খেলাগুলো বন্ধ করতে হবে। ইতিমধ্যে আগের পার্লামেন্ট এটা ব্যবসায়ী আর বড় লোকদের, বিত্তবানদের ক্লাবে পরিণত হয়েছিল। আর গণঅভ্যুত্থানের পরে আমরা পরবর্তী পার্লামেন্টে নিশ্চয় আমরা দেখতে চাইব গণজাগরণ, গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক নেতা, সংগঠকেরা তারা পার্লামেন্টে যাবেন, তারা জনপ্রতিনিধিত্ব করবেন, সেটা আমরা দেখতে চাইব। সুতরাং ইলেকশন কমিশনকে বলবো সে ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা হাঁটতে পারবো। চলেন আমরা সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে, নানা প্রশ্নে বিতর্ক থাকবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণতান্ত্রিক ভবিষ্যৎ, এই প্রশ্নে আমাদের মধ্যে আমাদের যে ন্যূনতম যে ঐক্য, সে ঐক্যটা ধরে রাখতে হবে। আমি আশা করি সে দায়িত্বশীল আচরণ বিএনপি বড় দল হিসেবে নিশ্চয়ই বিএনপির উপরে দায়িত্বটা সবচেয়ে বেশি, এবং পরে যে অন্যান্য দল আছে নিশ্চয়ই সবাই এই দায়িত্বশীল আচরণ করবেন এবং আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ নতুন একটা অভিযাত্রার পথে হাঁটবে। কথা বলি সবাইকে শুভেচ্ছা দিই। আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সবার জন্য ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক মোস্তফা জামাল হায়দার। তো আমি সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমরা বোমগুলো নিয়ে যাবো, আপনাদের কষ্ট করে আসার দরকার নাই। বলেন কারণ মানুষের
মাথা ঠিক আছে ভাই, এটা টান দেন কেন? ও তুই যাই loading base. ইতিমধ্যে আমাদের দলে আরেকজন যোগদান ইচ্ছা প্রকাশ করেছেন নার্গিস মোর্শেদ। উনি ঢাকা ভার্সিটি ছাত্রী ছিলেন এবং সেই সময়কার নেত্রী ছিলেন। এখন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে যোগদান করছেন নার্গিস বেগম মুক্তি। উনি ঢাকা ভার্সিটির ছাত্রী ছিলেন এবং সেই সময় ছাত্রী নেত্রী ছিলেন। ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন জাতীয় পার্টি কাজী জাফরের সংগ্রামী চেয়ারম্যান, মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক মোস্তফা জামাল হায়দার। এখন বক্তব্য রাখছেন সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত খুব ভালো বাবা রাজনীতি কারণে ভয় করবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটি রাজনৈতিক বিষয়ের উপরে আহত এই মহতী সমাবেশে সভাপতি, দলীয় চেয়ারম্যান জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্ট্যান্ডিং কমিটি গুরুত্বপূর্ণ সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আগেই বলেছি যে বিষয়ের উপরে আহত আজকের এই সমাবেশ, আলোচনা সভা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জটিল, অথচ অত্যন্ত সময়োপযোগী। টেকসই গণতন্ত্র এবং জাতীয় নির্বাচন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাবজেক্ট, এই বিষয়টি নিয়ে ভাববার মতো অনেক জরুরি কারণ রয়েছে। টেকসই গণতন্ত্র, what does it mean? তারা কি বোঝাতে চাই? যে গণতন্ত্র বাস্তবসম্মত এবং টিকে থাকার উপযোগী, যে গণতন্ত্র মানুষের গণতান্ত্রিক অধিকার দেয়, গণতান্ত্রিক সুযোগ সুবিধাকে অব্যাহত চলার স্বাধীনতা দেয়, সেই গণতন্ত্র। আমি যদি বুঝে থাকি টেকসই গণতন্ত্র থাকি। কিন্তু বন্ধুগণ, আমার প্রশ্ন,
গণতন্ত্র সার্থক হলো কি হলো না, এটা টেকসই গণতন্ত্র হলো কি হলো না, জাতীয় জীবনে কার্যকরী কোন পরিবর্তন, কোন সুফল বয়ে নিয়ে আসতে পারলো কি পারলো না, সেটা গণতন্ত্রের সংজ্ঞার উপর নির্ভর করে না। গণতন্ত্র যারা আমরা চর্চা করি, দেশের গণতান্ত্রিক মানুষ তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নির্ভর করে। আজকে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, কেন, কখন, কিভাবে, এটা বিশ্লেষণ করা দরকার। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে দস্তার তিস্তার পর তিস্তার রেজলিউশন হয়তো আমরা করতে পারি, আমরা দলিল প্রণয়ন করতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে সেটার প্রয়োগ এবং প্রসার যদি আমরা ঘটাতে না পারি, ওই গণতন্ত্র মানুষের জন্য কোনো সুফল বয়ে নিয়ে আসতে পারে। অতীতের দিনগুলিতে আমরা দেখেছি গণতন্ত্র কেন ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার শাসন আমলে তার আগ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা তার পরে একটার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন পর্যন্ত এই অবস্থা ছিল না। যেদিন সুজাতা সিং বাংলার মাটিতে প্রবেশ করে গণতন্ত্রের গলা টিপে ধরেছে, তারপর থেকে শুরু হয়েছে এই অবক্ষয়ের যুগ। এ কথা ভুলে গেলে চলবে না। আজকে তাই আমি বলতে চাই যে আমাদের দেশে বর্তমান মুহূর্তে গণতন্ত্রের সবচেয়ে ক্ষতিকারক উপাদান কি, কারা এবং কোন শক্তি, তাকে চিহ্নিত করতে হবে, তাকে আইডেন্টিফাই করতে হবে। তা না হলে গণতন্ত্রকে আমরা বাঁচাতে পারবো। দেখুন, মানব দেহে বিভিন্ন রোগ জীবাণু থাকতে পারে, তার ভিতরে একজন ডাক্তার, তিনি শ্রেষ্ঠ ডাক্তার, যিনি প্রধান সমস্যাটাকে চিহ্নিত করে তার চিকিৎসা আগে করে। সমাজ দেহেও তেমনি যে সমস্ত সমস্যা, সংকট এবং জীবনের জন্য দায়ী যে সমস্ত অপশক্তি, তার ভিতর থেকে প্রধান দ্বন্দ্ব যদি চিহ্নিত করা যায়, তাহলে অপরাপর দ্বন্দ্ব সমূহ স্বাভাবিকভাবে তার উপশম সম্ভব। বাংলার রাজনীতিতে আজকে সবচেয়ে বড় প্রধান দ্বন্দ্ব কোনটি, এটাকে চিহ্নিত করা দরকার। বন্ধুগণ, আমাকে ক্ষমা করবেন, আমি নির্মমভাবে কথা বলতে বাধ্য। বাংলার রাজনৈতিক ভাগ্যাকাশে, বাংলার অর্থনীতি, বাংলার শিল্পায়ন, বাংলার কলকারখানা, সমস্ত কিছু ধ্বংসের পিছনে আজ একটি আধিপত্যবাদী শক্তি, তাদের কারণে এই গণতন্ত্র বিকশিত হতে পারছে না। এটাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের দাঁড়াতে হবে। তখনই কেবলমাত্র গণতন্ত্র টেকসই হবে, তখনই মাত্র কেবলমাত্র এই গণতন্ত্র মানুষের জীবনে সুফল করে নিয়ে আসে। এক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কোনো প্রেসক্রিপশন অথবা দিস্তা ডকুমেন্ট তৈরি করে গণতন্ত্রকে বাস্তবায়িত করা যাবে না। আজ আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা জুলাই আন্দোলনে একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করেছি, লড়াইয়ের ময়দানে থেকে তাদের ভিতরে অত্যন্ত সুকৌশলে একটা বিভেদের বীজ বপন করা। এটার থেকে আমাদের সচেতন থাকতে হবে। শতকরা শতভাগ ঐক্যমতে কোনোদিন পৌঁছানো যায় না এবং গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে তা পড়ে না। কিন্তু তাই বলে বেসিক ফান্ডামেন্টাল
যে কতগুলি প্রিন্সিপাল সেই প্রশ্নে আমরা যারা ঐক্যমত হয়েছিলাম তাদেরকে আজ ভুলে গেলে চলবে না। আমাদের দেশের গণতন্ত্রের মূল শত্রু শক্তি কারা, কখন, কিভাবে এটাকে চালু করেছে। আমি আমার বক্তব্যে বিভিন্ন সময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যখন কথা বলি, একই নিঃশ্বাসে আমি তার মদতদাতা সেই সুজাতা সিংদেরকে তাদের চিহ্নিত করতে আমি ভুলে যাই না। আজকে এই কাজটুকু আমাদেরকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সেই কাজটুকু আমাদেরকে করতে হবে। বন্ধুগণ, নির্বাচন সমাগত এবং আমি আশা করি নির্বাচন হবেই, কোনো শক্তি এটাকে প্রতিহত করতে পারবে না। কিন্তু এই নির্বাচনের সুফল যদি আমাদের ঘরে তুলতে হয় তাহলে নিজেদের মধ্যে একটা ন্যূনতম ঐক্য ধরে রাখতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধ বিশ্বাসী করে আমাদের অগ্রসর হতে হবে। এর থেকে বিচ্যুতি আমাদের জাতীয় জীবনে আজকে ফ্রন্টের রাজনীতি নিয়ে নানান কথা উঠছে। 2-3 দিন আগে নতুন ফরমান ঘোষণা হয়েছে, আরো কি কি হবে আমি জানি না। ফ্রন্টের রাজনীতি বাংলাদেশে নতুন নয়। আপনারা জানেন সেই 1954 সালে শের বাংলায় ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সাহেবের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল এবং তদানীন্তন রুলিং পার্টি শাসন ক্ষমতায় ছিলেন যে মুসলিম লীগ সরকার, মাত্র 9টা সিট বাদে বাংলার সমস্ত সিট দখল করেছিল। কিন্তু সেই যুক্ত ফ্রন্ট টিকতে পারে নাই। শুধু যে পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে 92 ক ধারা জারি হয়েছিল তাই না, আমাদের আভ্যন্তরীণ কুন্দল তার জন্য অনেকখানি দায়ী ছিল। আইনসভায় তখনকার দিনের যে স্পিকার ছিল, বক্তৃতা স্ট্যান্ড দিয়ে সেই আব্দুল হামিদ ডেপুটি স্পিকারকে হত্যা করা হলো, তার অন্যতম কারণ হিসাবে গণতন্ত্র এবং সেই 54 সালের ঐতিহাসিক বিজয় তার ফল লাভ করতে আমরা বঞ্চিত হলাম। এই অতীত ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আজকে আমি একটা অশুভ আলামত আমি দেখতে পাচ্ছি। আমাদের এত বড় বিজয়ের পরে, জুলাই অভ্যুত্থানের বিজয়ের পরে নানান বেশুরু কথা আমরা শুনতে পাচ্ছি। এগুলি কাম্য নয়, এগুলি শুভ লক্ষণ নয়। বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে যথেষ্ট সংযত আচরণ করেছে, তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। কিন্তু আরো প্রয়োজন রয়েছে অন্য সকলকে কাছে টেনে নিয়ে সুন্দর নির্বাচন দেশবাসী। আমি আমার কথা বাড়াতে চাই না। মাননীয় প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বিস্তারিত বলবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং গণতন্ত্রের শত্রু কারা কারা সুজাতা সিংয়ের মতো এই 1 সপ্তাহ আগে ভ্রমণ করে গেছে, এই সমস্ত বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ এবারে আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সভাপতির বক্তব্য রাখছেন, তারপরে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখছেন।
রহমানুর রহিম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, মজদুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংগঠন, অনুসারীদের সংগঠন ভাসানী জনশক্তি পার্টি কর্তৃক আয়োজিত আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আমাদের রাজনীতির শিক্ষক, 69 গণ অভ্যুত্থানের মহানায়ক, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতা, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব কাজী জাফর, জনাব মুস্তফা জামাল হায়দার, মঞ্চে উপবিষ্ট আজীবন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ভাসানী জনশক্তি পার্টির নেতা ও কর্মীবৃন্দ, মাধ্যমের ভাই ও বোনেরা, উপস্থিত সকলেই, এবং আজকে যারা আমাদের দলে মৌলানা ভাসানীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আজকে যারা যোগদান করলেন, তাদেরকে সহ আমাদের ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, আমি অত্যন্ত সংক্ষিপ্ত, কারণ আমাদের প্রধান অতিথি ওনাকে আমি বলেছিলাম, উনি বলেছিল যে আমি সময় দিতে পারবো না, শুধু আমার রিকোয়েস্ট উনি এসেছেন, এই জন্য আমি তার কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। তো আমি কাজে সংক্ষিপ্ত বক্তব্য দিব। আজকের সাবজেক্টের ব্যাপারে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, সাবজেক্টের পরে আমি দুইটি লাইন একটা বক্তব্য আমার এটা আজকে দিতেই হবে, একটা জাতীয় সমস্যা নিয়ে। তো আমি খুব বেশি 3 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব, কেউ ধৈর্য হারাবেন না। আজকের যে সাবজেক্ট, বিষয়টি সামনে জাতীয় নির্বাচন ও টেকসই গণতন্ত্র। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসবে, এটাই নিয়ম। এই ফিরে আসার পর আমাদের দেশে আমরা যে গত ফেব্রুয়ারি 15 তারিখ থেকে 17 অক্টোবর পর্যন্ত দীর্ঘ 8.5 মাস আমরা অক্লান্ত পরিশ্রম করে ডান বাম জাতীয়তাবাদী শক্তি সবার উপস্থিতিতে সুন্দর পরিবেশে যে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি, এবং যারা বাকি আছেন তারাও স্বাক্ষর করবেন, এইমাত্র খবর পেলাম, এটা একটা সুখবর। এবং এই জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আইনি ভিত্তি পাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা সবাই এটা সবার গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে এটা হয়েছে। যাই হোক, আমরা আশা করব এই গণতন্ত্র ফিরে আসবে নির্বাচনের মধ্য দিয়ে, এবং এই গণতন্ত্রকে টেকসই করতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। প্রাতিষ্ঠানিক রূপ সাংবিধানিক যত শাখা, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সরকারের যত শাখা প্রশাখা থাকবে, সর্বত্রই সেখানে গণতান্ত্রিক ধারা চালু করতে হবে,
এবং এটিকে টিকিয়ে রাখতে হবে, সেখানেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে, তবেই গণতন্ত্র টেকসই হবে। কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত, সেই কথাটাই আপনাদেরকে এখন বলছি। গত রাত্রে অ্যাসোসিয়েট প্রেস আমেরিকাতে খুনি হাসিনার সন্তান, আমি এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না, গত রাত্রে সে অ্যাসোসিয়েট প্রেস আমেরিকার কাছে বলেছে যে আমরা 2000 মানুষ মারিনি, আমরা 800 লোক মেরেছি, খুন করেছি, হত্যা করেছি, স্বেচ্ছায় স্বীকার করেছে। আমরা তার জন্য ক্ষমা চাই, কিন্তু আমাদেরকে শর্ত একটাই, নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। একদিকে তার মা ভারতে বসে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে সংগ্রাম করছে, ষড়যন্ত্র করছে, কিভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে ভারতের একটি পরত রাজ্যে পরিণত করা যায় দেশকে। ঠিক সেই মুহূর্তে তার সন্তান আবার আমেরিকাতে বসে এটাও একটা ষড়যন্ত্র, আরেকটা ষড়যন্ত্র করছে। ধিক্কার জানাই, আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা যারা জুলাই আন্দোলন করেছি, এই 42টি দল, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এনসিপি সহ আরো যারা আছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই হাসিনা সরকার যেখানে বসে ষড়যন্ত্র করছেন এবং বলছেন একটা একটা করে ময়লা পরিষ্কার কর, আগুন জ্বালা, এই 3-4 দিন আগেও বলেছেন, এবং যারা আমাকে দেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশে গিয়ে আমি তাদেরকে ফাঁসিতে ঝোলাবো, এই আস্ফালন, এই খুনি হাসিনা আবার দেখাচ্ছে। কাজে আপনারা সতর্ক হন এবং সাবধান হন, আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা এই যে জয়ের 800 লোক খুন করার পরে আত্মস্বীকৃতি এবং তার মায়ের আরেক দিক থেকে এই যে আরেক বক্তব্য, এটা আপনারা জাতির সামনে প্রকাশ করুন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাই পারেন জাতির সামনে এটা প্রকাশ করতে। আরেকটি কথা না বললে না হয়, আমার বক্তব্য শেষ। ওই আমেরিকাতে আবার গতকালকে জামাত 1971 সালে আমাদের 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, সেই জামাত গতকালকে বলেছে 47 থেকে 71 এবং 2000 জামাত ইসলাম আজ পর্যন্ত যত ভুল করে, যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি শফিকুর রহমান সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা এখনো যদি 71 নিয়ে উপহাস করেন, প্রহসন, এটা প্রহসন এবং উপহাস। আমরা আজকে এই ভাসানী জনশক্তি পার্টির এই আলোচনা সভা থেকে আপনাকে জানাচ্ছি, আপনি এইভাবে ক্ষমা চাবেন না। আপনি 24-এ আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য সাধুবাদ জানাই, কিন্তু আপনাকে প্রকাশ্যে 71-এর জন্য ক্ষমা চেতে হবে। এটা আমরা মানবো না, বাংলাদেশের মানুষ এটা মানবে না। শফিকুর রহমান সাহেব, জাতির সঙ্গে আর প্রহসন করবেন না, তামাশা করবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনছি, যার মূল্যবান কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশের রাজনীতির অন্যতম দিকপাল, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতিত হওয়ার পরেও রাজপথ ছাড়েন নাই, বাংলাদেশের অন্যতম অভিভাবক আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য বিএনপি। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের অন্যতম অভিভাবক আমির খসরু মাহমুদ চৌধুরী।
ভাই বুমগুলো পার হয়ে গেছে, বুমগুলো নামায় যাবে না। ভাই সব সরে যায় সামনে থেকে। ভাষানী জনশক্তি পার্টি কর্তৃক আয়োজিত আজকে সম্পূর্ণ সভার সভাপতি নজরুল ইসলাম বাবলু ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের কোনো পরিচয় দরকার নাই, মুস্তাফা জামাল হায়দার সাহেব অনেক বড় নেতা, আমরা পরিচিতি ক্লাবের সবাই সাইফুল হক ভাই আছেন, অন্যান্য নেতৃত্ব সকলের নাম বলছি না। আমি আসলে সম্বোধনে বিশ্বাস করি। এই রাজনীতিতে সম্বোধনের কালচারটা যদি আমরা বলতে করতে পারি অনেক সময় বেঁচে যাবে। সবাই যদি সম্বোধন না করি আমরা কিন্তু কম সময়ে সময় শেষ করতে পারি। সুতরাং আমি আসলে সম্বোধন করি না, কিন্তু এত বড় বড় কিছু না থেকে একেবারে না করলে মনে হয় হঠাৎ করে পরিবর্তন করতে গেলে সমস্যা। তবে পরিবর্তন দরকার। আমি আশা করি কেউ ভবিষ্যতে সম্বোধন করবে। এটা দুনিয়ার কোনো দেশে এই কালচার নাই, বাংলাদেশ ছাড়া লাইন ধরে সম্বোধন করে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। উপস্থিতি অনেকক্ষণ বক্তৃতা শুনেছেন এবং ভালো ভালো বক্তৃতা, বিশেষ করে সাইফুল হক ভাই এত বিস্তারিত বলেছে। আমার আসলে একটা সুবিধা হয়েছে, আমার বক্তৃতা অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে যাবে ওনার বক্তৃতার কারণে। জামাল হায়দার সাহেবের বক্তৃতা তো উনি তো ফায়ার ব্র্যান্ড লিডার ছিলেন, ওনার বক্তৃতাটা আরেকটা ক্যারেক্টার সেটাও হয়ে গেছে। আমি মাঝখান থেকে এখন আছি, দুই সাইড হয়ে গেছে। আমি শুধু কয়েকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে প্রথমত নির্বাচন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলা হচ্ছে। প্রথমে নির্বাচনের ব্যাপারে যেটা বলতে হয়, নির্বাচন কেন? নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, অন্যতম বাহক। এটা হচ্ছে ভেহিকেল, যে অন্যতম একটা ভেহিকেল বাহক, যার মাধ্যমে গণতন্ত্র তার জনগণের মতামতের প্রতিফলন ঘটানো। আর কোন তৃতীয় পক্ষ, একটাই পক্ষ। এবং গণতন্ত্র হচ্ছে বাংলাদেশের না সারা বিশ্বের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। কারণ মালিকানার যদি আপনাকে এস্টাবলিশ করতে হয়, তার চিন্তা ভাবনা ইচ্ছার প্রতিফলন ঘটানো হচ্ছে নির্বাচন। এবং এই জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ। আজকে বিশেষ করে যে 15-20 বছর ধরে যে সংকটময় সময় আমরা কাটিয়েছি, আমরা কেউ ভোট দিতে পারি নাই, আমরা কেউ আমাদের মালিকানা, বাংলাদেশের মালিক জনগণ, আমাদের মালিকানা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এই জন্য আজকে আমরা যদি মালিকানা ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজটা হবে বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের মালিকরা কি চায়, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমাকে নির্বাচনে যেতে হচ্ছে। এবং এখানে কিন্তু অনেক আলোচনা আছে, অনেক এখানে একটা ঐক্যমত কমিশন হয়েছে। আজকে 14 মাস ধরে কিন্তু এই এক্সারসাইজ চলতেছে। অর্থাৎ 14 মাস বাংলাদেশে একটি অনির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত, পরিষ্কার কথা। এই এক্সারসাইজ করতে করতে 14 মাস পার হয়ে গেছে। এই 14 মাস কোন নির্বাচিত সরকার নাই। অর্থাৎ বাংলাদেশের জনগণের মালিকের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই, যেটার জন্য 17 বছর যুদ্ধ করলাম, এত লোক জীবন দিল, সেটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত আমরা করতে পারিনি, এই মুহূর্তে পর্যন্ত পারিনি। এক্সারসাইজটা খুব ভালো এবং সবাই জাতীয় ঐক্যের সাথে এই এক্সারসাইজে অংশগ্রহণ করেছে। যাদের এই এক্সারসাইজ সম্বন্ধে দ্বিমত ছিল তারাও অংশগ্রহণ করেছে। কারণ আমরা ভেবেছি একটা জাতীয় ঐক্যমতের
প্রশ্নের যদি আমাদের মধ্যে দ্বিমত হয়, তাহলে আমাদের এতদিনের একটি সংগ্রাম ব্যাহত হতে পারে। এই জন্য কিন্তু অংশগ্রহণ করেছে। কিন্তু অংশগ্রহণ করার অর্থ এই নয় যে আমি যা চাই সেটা মেনে নিতে হবে। অংশগ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে, এটার নামই হচ্ছে ঐক্যমত কমিশন। অর্থাৎ আপনি যতটুকু ঐক্যমত পোষণ করবেন ওখানে চ্যাপ্টারটা ক্লোজ হবে, আর যেখানে ঐক্যমত হবে না সেটা আপনাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। যেখানে ঐক্যমত হবে না, এখানে আমাদের যেমন 31 দফা, আমরা সবাই মিলে 31 দফায় ঐক্যমত হয়েছি, আমাদের মধ্যে 42টি দল আমরা ঐক্যমত হয়েছি। এখানে কিন্তু 31 দফার সবকিছু প্রতিফলিত হয় নাই এই যে সনদের মধ্যে। আমাদের 31 দফা আমরা অনেক কষ্ট করে মাসের পর মাস আলোচনা, বিতর্ক, বহু সময় নষ্ট করে আমরা 31 দফা প্রণয়ন করেছি সংস্কারের জন্য। আমরা যখন করেছি বাংলাদেশে আর কেউ কিন্তু সংস্কারের কথা বলেনি। যারা এখন সংস্কারের দিচ্ছে আমাদেরকে, সবক দিচ্ছে, এরা কিন্তু এদের মুখে দিক সংস্কারের সব বেরোয়। এখন কিন্তু ওরা বড় সংস্কার বাদী হয়ে গেছে। আমরা তারপরও 31 দফা সব দফা যদি সনদে নাও থাকে, আমরা সেটা মেনে নিয়েছি। কারণ এটা ঐক্যমতের ব্যাপার, যতটুকু ঐক্য হবে ততটুকু মানতে হবে আমাকে। যে জায়গাটা ঐক্যমত হবে না, আমরা সেটাকে জনগণের কাছে নিয়ে যাব। 31 দফায় ঐক্যমত হোক আর না হোক, আমরা তো আমাদের 31 দফা বাস্তবায়ন করবই, এই ব্যাপারে একেবারে কোনো সন্দেহ নেই। ঐক্যমতে না হলেও আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করব। কিন্তু যারা ঐক্যমতের কথা বলে আলাপ আলোচনা করে 14 মাস পার করার পরে ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দফা দিচ্ছে, আবার না মানলে তাদের কি বলছে ধমক, বিভিন্ন ধরনের তারা একটা অস্থিরতা সৃষ্টি করার একটা প্রবণতা, হুমকি দিচ্ছে, একটা অস্থিরতা সৃষ্টি করার। তাহলে তো এই 14 মাসের এক্সারসাইজের তো দরকার ছিল না। এখন কথা হচ্ছে এই অস্থিরতা কেন? আমরা তো আজকে 17 বছর ধরে রাস্তায় সাংঘর্ষিক রাজনীতি দেখেছি, আমরা নাশকতার রাজনীতি দেখেছি, আমরা ভয়ভীতির রাজনীতি দেখেছি। আজকে শেখ হাসিনা স্বৈরাচারকে বিতাড়িত করার পরে বাংলাদেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, বাংলাদেশের মানুষ একে অপরের মতের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায়। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায় বাংলাদেশ। রাজনীতির সংস্কৃতির পরিবর্তন ছাড়া হাজারো সংস্কার করেও বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবে। রাজনৈতিক সংস্কারের মধ্যে পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক সংস্কার করে এই কালচারাল সংস্কৃতিতে আমরা পরিবর্তন আনতে হবে। কিন্তু আমরা দেখি অনেকে এখনো রাস্তায় নেমে জোর করে তাদের দাবি দেওয়া আদায় করার চেষ্টা করে। কেউ মবক্রেসি, কেউ রাস্তায় দিনের পর দিন করে যাচ্ছে। তাহলে আমাদের গুণগত পরিবর্তন কি হবে? এটা কি গণতান্ত্রিক? আপনার দাবি না মানলে আপনাকে রাস্তায় যেতে হবে, আপনার দাবি থাকলে তো আপনি জনগণের কাছে নিয়ে যাবেন আগামী নির্বাচন। আপনার ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে যেতে হবে তো আপনাকে। আপনার বিএনপি তো আপনার দাবি মানার কেউ না, কিংবা এই 42 জন আপনার দাবি মানার কেউ না। দাবি মানতে হলে বাংলাদেশের মানুষকে মানতে হবে, আপনি জনগণের কাছে যেতে হবে তো। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্রের স্পিরিটের মধ্যে থাকতে চান, আপনার দাবি আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নিয়ে পাস করতে হবে। আপনি জোর করে তো পাস করতে পারেন, রাস্তা দখল করতে পারবেন, অবকৃতি দিয়ে পারবেন। আজকে যদি তার বিপরীতে অন্য দল যদি রাস্তায় নামে, তাহলে কি বাংলাদেশকে আবার সাংঘর্ষিক রাজনীতি হবে না? আবার প্রতিহিংসার রাজনীতি হবে না? এদিকে বাংলাদেশের মানুষ চায়।
বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় দল। আজকে যদি বিএনপি রাস্তায় নামে তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? বিএনপি তো সেটা নামবে না, কারণ আমাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে, আমাদের জনগণের কাছে জবাবদিহিতা আছে। আমরা জনগণের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে স্থিতিশীল রাখতে চাই, শান্তিপূর্ণ রাখতে চাই, এবং আমার যদি কিছু করার থাকে আমি জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে, জনগণের মতামত নিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করতে হবে। আমি চাইলে তো জোর করে করতে পারবো না, আমি তো গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু এই কাজটা তো হচ্ছে। কিন্তু আমি তাদের প্রতি অনুরোধ করছি, বাংলাদেশে এই পুনরাবৃত্তি, এই সেই প্রতিহিংসার রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, মুখোমুখি রাজনীতিতে দেশটাকে আপনারা নিয়ে যাবেন। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের কাছে সোজা করুন। দ্বিতীয় কথাটা আমি যেটা বলে শেষ করবো, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকে বলে ফেলেছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখন নির্বাচন সামনে, এখন আমরা সবাই কি চাই, আমার ভোটটা যাতে নিরাপদ থাকে, আমার ইচ্ছার প্রতিনিধিত্ব, আমার ইচ্ছার প্রতিফলন হবে, ইচ্ছার প্রতিফলন হবে আমার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, আমার ভোটের মাধ্যমে আমি তাকে চাই, তাদের তাহলে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্ন এখানে চলে আসে। যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 17 বছর যুদ্ধ করলাম, জীবন দিলাম, আমাদের লোকজন জেল, জুলুম, নির্যাতন, গুম, খুন শিকার, কি জন্য? একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। আমরা কি জন্য 16-17 বছর দাবিটা কি ছিল? একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে, তাই না? হাসিনা ভোট চুরির প্রকল্প থেকে বের হয়ে, আমি এটার নাম দিয়েছিলাম প্রকল্প, ভোট চুরির একটা প্রকল্প, প্রজেক্ট। আপনাদের মনে আছে? আমার বক্তৃতা আমি সবসময় বলতাম ভোট চুরির প্রজেক্ট। ভোট চুরির প্রজেক্ট প্রকল্প থেকে বের হয়ে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন হতে হবে, তত্ত্বাবধায়ক সরকার আমরা সকলের দেব। তো সামনে নির্বাচনকে রেখে যে কথাটা আমি বলতে চাই, যদি আজকে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে কিন্তু নির্বাচন হবে, তাহলে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যারা দেশ পরিচালনা করছে তাদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন উঠে, তারা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? তাহলে এরাই অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন পরিচালনা করেন, তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয়, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায়, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ক্লিয়ারলি প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা উদ্দেশ্যটি ছিল এইটাকে, যে তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সময়ে যে একটি তত্ত্বাবধায়ক সরকার থাকবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য, চরিত্র কি হবে এটা কিন্তু সংবিধানে লিখিত ছিল। কতজন আপনার কি বলে উপদেষ্টা থাকবে, প্রধান উপদেষ্টা থাকবে, কতজন উপদেষ্টা থাকবে, সংখ্যা আছে। এই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নিরপেক্ষভাবে দেশ পরিচালিত করবে, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, এবং নির্বাচন চলাকালীন সময়ে যদি কেউ প্রশ্নবিদ্ধ কেউ থাকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া, সেই পদ থেকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তাদের নিয়ে যদি কোনো প্রশ্ন রাজনৈতিক দলগুলি তোলে,
তাদেরকে সরিয়ে দেওয়া, এটা সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা তো জানেন। বিগত দিনে যাদের নিয়ে প্রশ্ন উঠছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। তাহলে আজকে যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে না, তাদেরকে সরিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব সুষ্ঠু নির্বাচন চান, ওনাকে অভিনন্দন, আমরাও সবাই চাই। তাহলে যারা প্রশ্নবিদ্ধ, যাদেরকে এই লোকগুলাকে নিয়ে তো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, তাদেরকে সরিয়ে দিতে হবে সেখান থেকে। কারণ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই প্রতিক্রিয়ার পরও যদি অব্যাহতভাবে এই সমস্ত সরকারের অভ্যন্তরে যারা আছে একেবারে পরিপূর্ণভাবে একটা নিরপেক্ষ সরকার, যেটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই, এবং তত্ত্বাবধায়ক সরকারের ডেফিনিশন দেওয়া আছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তাদের এই সময়কালীনে তারা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না। তাদের কাজ হবে নির্বাচনটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, এবং দৈনন্দিন তাদের যে কাজগুলো সেটা করার কথা। তার বাইরে অন্য কোনো সিদ্ধান্ত দিতে গেলে সেটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ। এটা পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের অনেকেই, কিন্তু বিএনপির পক্ষ থেকে আরো অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে প্রশ্নটা যদি সমাধান করতে হয়, সেখানে তো চুপ করে থাকলে তো সমাধান হবে না, এটা সমাধান দিতে হবে। এবং নিরপেক্ষ নির্বাচন একটা পাবলিক পারসেপশনেরও ব্যাপার আছে। এই পারসেপশনটা তো ক্রিয়েট করতে হবে যে আসলে সবকিছু নিরপেক্ষভাবে চলছে, সবার কাছে গ্রহণযোগ্য একটা অবস্থানে আমরা আছি। এই পারসেপশনও ইম্পর্টেন্ট, গণতন্ত্রের পারসেপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই পারসেপশন সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু সরাতে হয় আমাকে এই বর্তমান সরকারকে, ইন্টারিম সরকারকে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেবে। এবং আগামী দিনে যে আত্মীয় ব্যাপারে বলা হয়েছে, এগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনার বিষয় ছিল। আলোচনা ছাড়া একটা নির্বাচনের অংশীদার কারা, স্টেক হোল্ডার কারা? আপনি যে মেথড স্টেক হোল্ডারকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। মেজর স্টেক হোল্ডার যারা নির্বাচন করে, তাদেরকে বাইরে রেখে হবে না। কিন্তু আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখি যে আলোচনা হয়েছে, নির্বাচন কমিশনের সাথে আলোচনা হয়েছে। আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট ওইভাবে ছিল যাতে করে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না। আজকে বর্তমান ইন্টেরিয়ম সরকারকে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালিত করতে হবে এখন থেকে। 4 মাস বাকি আছে নির্বাচন, এটা না হয় 3 মাস আগে। কিন্তু ওনারা তার ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারকে দিচ্ছেন না, ওনারাই পরিচালিত করবে। তাহলে তো ওই অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আপনি সিগন্যাল মেসেজ তো পরিষ্কার হতে হবে যে ওনারা তত্ত্বাবধায়ক সরকারের আদলে অলরেডি পরিচালিত দিকে যাচ্ছে, এই সিগন্যাল তো দিতে হবে। তো সুতরাং আমার কোনো, আর এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পরে আমরা যে সংস্কারের কথা বলেছি, আমরা আগেও বলেছি, ঐক্যমত হোক আর না হোক, আমাদের আমরা বাস্তবায়ন আমরা করব। ঐক্যমত হলেও করবো, না হলেও না। ঐক্যমত আমরা সই করেছি, যতটুকু সই করেছি সেটা তো বাস্তবায়ন অবশ্যই হবে। সেটাকে আপনি লিগ্যাল শেপ দেন আর না দেন, আমাদের পক্ষ থেকে যখন আমরা সই করেছি, আমাদের কমিটমেন্ট আমরা কিন্তু পালন করি, এবং তার বাইরে 31 দফা পালন করি, ওর বাইরেও 31 দফা আমরা বাস্তবায়ন করি। সুতরাং আমাদের পক্ষ থেকে সংস্কারের ব্যাপারে অবস্থান পরিষ্কার। অন্যদের অবস্থান ওনারা বলতে পারে, আমাদের অবস্থান কিন্তু খুবই পরিষ্কার। আপনাদের সকলকে ধন্যবাদ।